টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ শেষ পর্যন্ত লকডাউন হলো, মানে চাঁপাইনবাবগঞ্জ গত কিছুদিন ধরেই এই সীমান্ত এলাকাগুলোতে খুব রিস্কের মধ্যে ছিল। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আজকে পর্যন্ত হিসাব 59% আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, সে কারণে কালকে থেকে লকডাউন। আপনার বিশ্লেষণ জানতে চাই। শওকত মাহমুদ, আপনি কি শুনতে পেয়েছেন? আচ্ছা, আমি প্রশ্ন শুনতে পেয়েছি, তো আমাকে করছেন এটা আমি বুঝতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো চাঁপাইনবাবগঞ্জের খবরটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং আমরা যেটা আশঙ্কা করছিলাম যে ভারতের এই করোনা ছড়িয়ে পড়েছে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো, এতে করে আক্রান্ত হতে পারে। আমি আগেও এই আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে ভারত থেকে আসা বাংলাদেশিদের সূত্রে অথবা সীমান্তবর্তী যে আনাগোনা বা বাজার করার জন্য এদিকের লোক সেদিকে যাওয়া, এখানকার লোক এখানে আসা, এগুলো বন্ধ করার প্রয়োজন আছে। তো যাই হোক, চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি আমাদের চোখ খুলে দিয়েছে এবং আমাদের খুব সতর্ক থাকতে হবে। 60% যদি আক্রান্ত হয়ে থাকে, এটা আমি মনে করি যে এটা গোটা বিশ্বেই এই পরিসংখ্যানটি অত্যন্ত উদ্বেগজনক হিসাবে বিবেচিত হবে। তবে যেহেতু এখন করোনার পরীক্ষার হারটা সংখ্যাটা কমে গেছে, সেই কারণে আমাদের শতাংশের হিসাবে আমরা যাই সত্য, কিন্তু আমার মনে হয় করোনার টেস্ট আরো ব্যাপক করা প্রয়োজন আছে। তো এই সীমান্তের এই জেলা চাঁপাইনবাবগঞ্জের অবস্থায় আমরা উদ্বেগ প্রকাশ করি। এর জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আমের মৌসুমে আম আসবে, আমের সঙ্গে অনেক শ্রমিক জড়িত আছে, অনেক ব্যবসায়ী জড়িত আছে। কিন্তু জেলা প্রশাসন আমার মনে হয় যে গাইডলাইন গুলো ফিক্স করেছে, আপনাদের খবরে দেখলাম, আমি মনে করি যে তারা ডিটেইল গাইডলাইন একটা তৈরি করেছে, কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে সম্ভব হবে আমি জানি না। কিন্তু এই বাস্তবায়নটা শুধু প্রশাসনিক পন্থাই এটা আমার মনে হয় এটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক বা যারা পুলিশ সুপার আছেন তাদের মধ্য থেকে স্থানীয় সবার সহযোগিতা নিয়ে কিন্তু এই করা উচিত। করোনা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই এবং জনগণও আমাদের নিয়ন্ত্রণে। তো এই নিয়ন্ত্রণহীনতার মধ্যে অন্তত একটি দুটি জেলা যদি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে, আমি মনে করি সেটা হবে আমাদের জন্য একটা অনুকরণ। জি, সৈয়দ ইশতিয়াক, আপনার কাছে আসি। একটা মানে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য লকডাউনটা, কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে, যশোর লকডাউন হবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া লকডাউন হবে, তার আগেই যদি এখন তো সব কিছু মোটামুটি আজকে থেকে খুলেই গেল, সেক্ষেত্রে এই সীমান্ত জায়গাগুলোতে আরও বেশি নজরদারি বাড়ানো উচিত কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, নেশন ওয়াইড লকডাউন কিংবা নেশন ওয়াইড শাটডাউনের কিন্তু এখন কোনো যৌক্তিকতা নেই। আপনাকে এখন জোনিং ওয়াইজ যেতে হবে, যে যে এলাকায় আপনার ঝুঁকি বেশি, সংক্রমণ বেশি, সেখানে যেতে হবে। সেটা কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জ আমি বলবো যে আমাদের জন্য একটা বিস্ফোরক তথ্য যে প্রায় 50% মানুষ এখানে আক্রান্ত, এবং এটা সর্বোচ্চ যে কোনো বিচারে, এবং এটা একটা ঝুঁকি তৈরি করছে, বড় ধরনের ঝুঁকি তৈরি আমের মৌসুম, এবং চাঁপাইনবাবগঞ্জ একটা বড় জায়গা। সেখান থেকে ফলে যারা আম পারছেন, যারা আমের সাথে জড়িত, যারা বহন করবেন ঢাকা পর্যন্ত বা দেশের অন্যান্য প্রান্ত পর্যন্ত, তারা কিন্তু আমের সাথে সাথে এই ঝুঁকিটা বহন করে নিয়ে আসছেন বলে আমার কাছে মনে হয়, নিয়ে আসবেন বলে মনে হয়। একই সাথে আপনি যেটা বলছেন ব্রাহ্মণবাড়িয়া, যশোর, যে সীমান্ত জেলাগুলো আছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। এত 4000 কিলোমিটার বর্ডার আপনি তো আসলে সিল করে দিতে পারছেন না, কিন্তু আপনাকে নজরদারি করতে হচ্ছে। যেটা খুব জরুরি সেটা হলো, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটা হলো এদেরকে দ্রুত আইসোলেশনে নেওয়া এবং কন্ট্যাক্ট ট্রেসিংটা করা, এরা কার কার সাথে কোন কোন জায়গায় গেছে, কি ধরনের মেশামেশি করছে। সুতরাং এটা খুব সক্ষমতার সাথে করতে হবে এবং নজরদারিটা খুবই কড়াকড়ি করতে হবে, এবং এই এলাকাগুলোতে কোনো ঢিলামি চলবে না। যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ সহ যে জায়গাগুলোতে বর্ডার আছে সেখানে মানুষকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, আমি তো বলবো যে অস্ট্রেলীয় সরকার যেরকম জেল জুলুমের ব্যবস্থা করেছিল, আমার মনে হয় সেই এলাকায় সেই ধরনের কড়াকড়িটা প্রয়োজন হয়ে পড়েছে।
শওকত মাহমুদ, আরেকটা বিষয়, আজকে থেকে তো মোটামুটি দূরপাল্লার যানবাহন সব খুলে গেল, যদিও বলা হচ্ছে 50% যাত্রী নিয়ে চলাচল করতে হবে, কিন্তু আমরা সারাদিন ধরেই দেখেছি বাসে যাত্রী কম, ট্রেনে যাত্রী কম, কিন্তু লঞ্চের অবস্থা ভয়াবহ। সেই জায়গাতে মানে বন্ধ আছে কি? শুধু স্কুল কলেজ, সরকারি অফিস, আর সবই তো খোলা। দেখুন, লঞ্চে বেশি যাত্রী এর কারণে লঞ্চের ভাড়া তুলনামূলকভাবে কম। যারা ঈদে ঢাকা ছেড়ে গিয়েছিলেন তারা ফিরছেন এবং সস্তা ভাড়া। কিন্তু সরকার যে মানে অর্ধেক সিট খালি রাখার যে ঘোষণা দিয়ে ভাড়া বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে বাস ভাড়া, এটা যাত্রীদের জন্য একটা বড় দুর্ভোগের কারণ হয়ে গেছে। কারণ ভাড়াও বেশি দিচ্ছে, আবার কোথাও কোথাও নির্ধারিত 60% বেশিও দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এটা কিন্তু আসলে অর্ধেক আসন খালি থাকছে না, অর্ধেকের বেশি আসন দরকার হলে পুরো ভরেই বাসগুলো নিয়ে আসছে। এবং এগুলো মনিটরিং করার ক্ষমতা কোনো প্রশাসনের হতে পারে না, সরকারের হতে পারে না। প্রত্যেকটি বাস যদি আপনি থামিয়ে থামিয়ে এভাবে চেক করতে যান, তাহলে আমার মনে হয় এটা কোনোভাবেই কেউ বিশ্বাসই করবে না যেটা করা সম্ভব। এখন পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা বসে রয়েছে আর দূরপাল্লার পরিবহনের শ্রমিকদের বলছি, তাদের মানে ক্ষুধাটা বেশি। নগরে মহানগরীর পরিবহন শ্রমিকরা কিছুদিন আগে আমার মনে হয় যেহেতু বাস চলেছে এবং তাদের কোনো নিয়মিত বেতন নেই, বাস চললে চাকা চললে ওদের বেতন, তো সেই হিসাবে তারা আমার মনে হয় এটা তাদের পক্ষে মানা এটা অত্যন্ত কঠিন। এবং সরকার এখানে উচিত ছিল যে আপনি কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা, যে ফাইন করেছে ওই করেছে, সেগুলো কিন্তু আমরা দেখছি না, সেটা করা হচ্ছে না। তো পরিবহনের ক্ষেত্রে যে নৈরাজ্যটা ছিল, আমরা আশা করি যে এগুলো বন্ধ করে দিয়ে, মানুষকে আটকে দিয়ে, ফেরিঘাটে আটকে রেখে, বিজিবি দিয়ে আটকে রেখে, এটা কিন্তু হিতে বিপরীত হয়েছে। এবং মানুষকে আসতে দেওয়া উচিত এবং করোনার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মানা, সেগুলো যথাসম্ভব মেনে চলার জন্য চেষ্টা করা। এছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে। জি, সৈয়দ ইশতিয়াক যায়, এই যে বিধিনিষেধ চলছে, আমরা বলছি আজকে প্রায় 50 দিন যাবৎ চলছে, বারবার বাড়ানো হয়েছে, কিন্তু এই বিধিনিষেধটা বিগত দিনের বিধিনিষেধের তুলনায় অনেক ঢেলে ঢালা। মানে প্রশাসনেরও খুব বেশি যে প্রভাব ছিল রাস্তাঘাটে, যেটি বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানানো, বিধিনিষেধ মানানো, তেমনটা কিন্তু ছিল না। মানে এটার কারণটা আমি জানি না, আপনি বিশ্লেষণ করতে পারবেন। দেখেন, মাস্ক পরানোটা জাতীয় একটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথা এই 1.5 বছরে, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। সেটা আমাদের, আমি বলবো এটা আমাদের একদিকে যখন আমি বলছি যে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, এটা যেমন সত্য, তেমনি মানুষকে যে মানানো যাচ্ছে না, সেটা কেন যাচ্ছে না সেই জায়গাটাই বোধ আমরা কখনো নিজেদের জায়গাটা অনুসন্ধান করে দেখিনি যারা বলছেন এই কথা। প্রথম কথা হলো, এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যা আপনি জনগণকে সম্পৃক্ত করে তা আপনার কৌশলটা কি এই করোনা মোকাবেলার জন্য, তার কাছে কিন্তু কখনো পরিষ্কার সবসময় একটা ধোঁয়াশা ভাব রয়ে গেছে। কারণ আপনি লকডাউনের কথা বলছেন কিন্তু সবকিছু খুলে আছে, আপনি কঠোর বিধিনিষেধের কথা বলছেন কিন্তু সর্বত্রই ঢিলে ঢাল্লা, আপনি ঢাকা থেকে একটা মার্চিও নড়তে দিবেন না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে। ফলে মানুষের কাছে পুরো জিনিসটা পরিষ্কার হয়নি আসলে কর্তৃপক্ষের জায়গা থেকে তারা চায় কি। ফলে তারা এটাকে কখনো সিরিয়াসলি নেয়। আরেকটা জিনিস হলো যে মানুষ মনেই করছে না, মানুষের মনোজগতের মধ্যে ঢুকে গেছে সাধারণ মানুষের অনেকেই, যে দরিদ্র মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত মানুষ, যে তাদের করোনা হবে না, এটা একটা এই মনোজগৎ আপনি ভাঙতে পারেন। সবচেয়ে বড় কথা, মানুষের যে লড়াই, বেঁচে থাকার লড়াই, সংগ্রাম, সেটি কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই। আর মানুষের পেটে যদি খিদা থাকে, সে কিন্তু গুলি মারলেও ঘর থেকে বেরিয়ে আসবে কিন্তু। এবং এই যে জীবন জীবিকার যে কাব্যিক শব্দ আমরা বলেছি, কিন্তু সেখানে সত্যি সত্যি জীবনও বাঁচাতে হবে, জীবিকাও নিশ্চিত করতে হবে। এই দুই জায়গায় কিন্তু ভারসাম্যটা আসলে আমরা কখনোই করতে পারি নাই, বা কখনো ভারসাম্য প্রণয়নের রাস্তাটাও দেখাতে পারি। ফলে যা হবার হয়েছে, পুরো জিনিসটা খুবই একটা পরিহাসের বিষয় পরিণত হয়েছে। স্বাস্থ্যবিধি পরিষ্কার নয় মানুষের কাছে। শুধু মাস্ক পরাটাও যদি একটা জাতীয় অভ্যাসে পরিণত করতে পারতাম, সেইটার যে একটা ফলাফল আমরা পেতাম। যোগাযোগের ছাত্র আমরা দুজনেই, শওকত ভাই এবং আমি। যোগাযোগে বলা হয় যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে সেই জনযোগাযোগের বার্তাটা ব্যক্তিগতভাবে তার কানে প্রবেশ করাতে পারে। জি, শওকত মাহমুদ, আপনি আর কিছু যুক্ত করবেন কি? কারণ আসলেই মানুষকে আমরা এত কিছু বলছি, সরকার বলছে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে কথা আসছে, আমরা কিন্তু ব্যাপক চেষ্টা করছি মিডিয়ার পক্ষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তারপরে মানুষকে সচেতন করা যায়নি। তারপরে যেটা সৈয়দ ইশতিয়াক এর আগে বললেন যে মাস্ক ব্যবহার করার জন্য প্রয়োজনে জেল জুলুম করা উচিত, অস্ট্রেলিয়ার মতো শক্ত অবস্থানে যাওয়া উচিত, সেই জায়গাটাতে আপনি কি বলবেন?
দেখুন, ইশতিয়াক রেজা যে কারণগুলোর কথা বলেছেন আমি তার সঙ্গে একমত। তবে এর পেছনে নেপথ্যে একটা বড় কারণ আছে, সেটা আমাদের খতিয়ে দেখা প্রয়োজন। যে আমরা দেখেছি যে বিশ্বে যেখানে যেখানে কর্তৃত্ববাদী শাসন আছে, সেই কর্তৃত্ববাদী শাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষরা সেই শাসকদের কথা শুনছে না বা তাদের কথা বিশ্বাস করছে না। যেমন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং নির্বাচনে তার পরিণতি দেখেছি। ব্রাজিলে আমরা দেখেছি, ব্রাজিলের প্রেসিডেন্ট বিদায়িত হয়েছে। আমরা ভারতে নরেন্দ্র মোদীর সরকারকে দেখেছি, এই তারা নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করেছে করোনা নিয়ন্ত্রণের নামে। তা আমাদের এখানেও কিন্তু করোনা নিয়ন্ত্রণের নামে বাক স্বাধীনতার উপর এবং এমন ধরনের সিদ্ধান্ত হয়েছে, এবং এগুলোর মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এটা হচ্ছে আমাদের বড় দুর্বলতা। যেমন আমরা রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করতে চাইনি, আমরা প্রশাসন নির্ভর একটা করোনা যুদ্ধের কৌশল নির্ধারণ করেছি। আমরা সচিবদের দিয়ে পাঠিয়েছি। একজন সচিবকেও আমি দেখিনি যে কোনো জেলার দায়িত্ব থেকে তিনি মিডিয়ার সামনে বলছেন যে এই জেলার এই চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব যে সচিবের, তিনি কোথায়? আজকে জেলা প্রশাসক কথা বলেন কেন? 10 জন মারা গেছে, 60% আপনার এফেক্টেড। এই যে দায়িত্ব, আমরা কোনো পলিটিশিয়ানকে দেখছি না, তাদেরকে সরকারই আনতে চাইছে না, হোক তার নিজে দলীয় বা নিজ দলীয়। এখানে আমি মনে করি যে এই জায়গায় আমাদের যে বড় ঘাটতি, এই ঘাটতিটা জনগণ অনুভব করছে। জনগণের মধ্যে কাজ করে মূলত রাজনৈতিক কর্মীরা, যে সে যে দলেরই হোক, কিন্তু সেই রাজনৈতিক নেতা কর্মীদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এবং আমি মনে করি যে এটা আমাদের এক ধরনের বড় ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার থেকেই কিন্তু নানাবিধ সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হয় যে একটা আচমকা অবাক করা সিদ্ধান্ত, যে এটা কিভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে একজন মসজিদে 20 জনের বেশি তারাবির নামাজ পড়তে পারবে না, অথচ আপনি গিয়ে দেখেন প্রত্যেকটি মসজিদে বহু মুসল্লি নামাজ পড়েছে, এবং সেখানে বাধা দেবে কে? তো এই 20 জনের সিদ্ধান্তটা যে ধর্ম মন্ত্রণালয় নিল, তারা কি ভেবেচিন্তে নিয়েছে? তারা বলতে পারতো যে যথেষ্ট পরিমাণে ফাঁক রেখে আপনারা নামাজ পড়বেন, মসজিদে কোনো ভিড় করা যাবে না। কিন্তু এই যে সংখ্যা নির্ধারণ করে দেওয়ার মধ্যে এক ধরনের, আমি মনে করব যে এটা এক ধরনের অপদার্থতা কাজ করেছে। তো এই বিষয়গুলো আপনি যদি দেখেন, গণপরিবহন আটকে রাখলাম, ঈদের সময় আমরা এই কাজগুলো করেছি, আবার বিজেপি দিয়ে আমরা মোকাবেলার চেষ্টা করি। বিজেপি কি জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এই একতান্ত্রিকতা, একদেশদর্শিতার কারণে এই জিনিসগুলো হয়। এটা সরকারকে বুঝতে হবে। আপনি কিছু যুক্ত করবেন কি? আমার কাছে মনে হয় যে এই যে এই কথাটা যে সচিবদেরকে যে সত্যি সত্যি যে দায়িত্ব দেওয়া হয় 64 জেলায়, আমরা তো তাদের কাছ থেকে জনগণের কোনো সংশ্লিষ্টতা দেখলাম না। যে তারা মাঠে ছুটে গেছেন, মানুষের মাঝে বিচরণ করছেন, তাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন, আমরা তো দেখিনি। চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে যিনি আছেন, তাহলে তাকে এখন কথা বলতে হবে তিনি সেখানে আছেন কিনা। রাজনৈতিক নেতৃবৃন্দের একটা জিনিস হলো যে তারা কোনো না কোনো ভাবে কিন্তু যে কোনো পরিস্থিতিতে মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন, কিন্তু থাকতে হয় তাদের। তো তাদেরকে সরিয়ে সচিবরা গিয়েছেন। এখন তো একটা জানবার আসলেই আমারও আগ্রহ যে তারা কোথায় আছেন, তারা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন, মানুষের সাথে তারা কিভাবে মিশছেন, মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করছেন, সত্যি জানবার তো একটা চেষ্টা আমরা করতে পারি এবং তারা আমাদেরকে জানাতে পারেন। জি, দুজনই থাকবেন। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করি। আগামী বাজেট যেতে ইশতিয়াক রেজা, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরাটা সম্ভবত বন্ধ করা, আপনি অন করবেন, করলে আমরা দেখতে পাবো। শওকত মাহমুদ, এবার সামনে যে বাজেট আসছে, আগামী মাসে বাজেট প্রথম সপ্তাহেই, সেই বাজেটে যেটা দেখা যাচ্ছে যে সামাজিক নিরাপত্তা এবার প্রথমবারের মতো পরিবহন শ্রমিকদেরটা যুক্ত হচ্ছে, কিন্তু নগর দারিদ্র্য, মানে যে দারিদ্র্য নিয়ে এবার অর্থনীতিবিদরা খুব বেশি চিন্তিত, যে নগরে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে এই কোভিডকালীন সময়, দ্বিতীয় ঢেউয়ের সময়, তাদের নিয়ে কোনো উদ্যোগ নেই। আপনার বিশ্লেষণ জানতে চাই। না, আমি মনে করি যে পরিবহন শ্রমিকরা করোনার দুর্যোগে মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে, এবং পরিবহন শ্রমিকদেরকে যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত, এটা আমি মনে করি যে এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এর বাইরেও পরিবহন শ্রমিকরা যেহেতু একটি সংঘবদ্ধ একটা শক্তি, এবং তাদের নেতারাও রয়েছেন সরকারের মধ্যে, তো পরিবহন শ্রমিকরা শহরের মধ্যে একটা এডুকেশনাল ফোর্স হিসাবে তার সবাই তাদেরকে দেখে। তো তাদেরকে অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে তাদেরকে একটা আমি মনে করি যে শান্ত রাখার একটা চেষ্টা আছে। কিন্তু শুধু রাজনৈতিক বিবেচনা নয়, আমার মনে হয় যে সমাজে আরো অনেক এরকম মানুষ আছে, এমন পেশার মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই কিন্তু নিম্নতম আয়েরও নিম্নে চলে গেছে। সেই
বিষয়গুলো কিন্তু বিবেচনা করা উচিত। গার্মেন্টস সেক্টরের বিষয়টা হয়তো প্রাইভেট সেক্টরকে প্রণোদনা দিয়ে বা মালিকদের প্রণোদনা দিয়ে একটা থামিয়ে রাখার চেষ্টা আছে। পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে সরকার সরাসরি নিজেরাই করলো, কারণ পরিবহন মালিকদের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী যে তাদেরকে প্রণোদনা দিলে সেটা শ্রমিক পর্যন্ত পৌঁছাবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ তাদের কোনো নিয়মিত বেতন। তো আমি মনে করি যে এটা আরো বিস্তৃত করা প্রয়োজন। তবে এইসব সরকারের যে এই সামাজিক সুরক্ষা খাতের যে বরাদ্দগুলো, এগুলো আসলে কোন দলের পরিবহন শ্রমিকদের কাছে যাবে বা কোন মানে রাজনৈতিক অনুসারীদের কাছে যাবে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। বিকজ আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছি যে পরিকল্পনা কমিশনের একটা পরিবীক্ষণ মূল্যায়নে বলা হয়েছিল যে সামাজিক সুরক্ষা খাতের যে 96,000 কোটি টাকা বরাদ্দ হয়, তার মধ্যে 40% চলে যায় যেমন এমন সব লোকদের কাছে যারা এইসব পাওয়ার যোগ্য নয়, অথবা তারা হয়তো সরকারি দলের সঙ্গে, অথবা তারা খুব প্রভাবশালী, তারাও কিন্তু সেই ভাতা বা সহায়তা পেয়ে যায়। এটা আমি মনে করি যে 96,000 কোটি টাকার 40% এটা কম টাকা নয়। এইগুলোর যাতে বরাদ্দটা সুষ্ঠু হয় এবং আমি মনে করি দলমত নির্বিশেষে এটা সম্পন্ন করা যায়, তাহলেই আমার মনে হয় দারিদ্র্যকে অ্যাড্রেস করা সম্ভব হবে। এটা হচ্ছে একটা শহরের যে দারিদ্র্য, এটা একটা ক্ষণ দারিদ্র্য, যেহেতু তার পেশার হঠাৎ করে থমকে গেছে। কিন্তু যারা অতি দরিদ্র বা স্থায়ী দারিদ্র বলয়ের মধ্যে আছে, তাদের মধ্যে এই বরাদ্দটার বিস্তৃতিটা আরো বেশি হবে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি দেখেন, বাংলাদেশে যে নাগরিক দারিদ্র যেটা বলেছিলেন, নগর দরিদ্র, এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা এবং করোনায় সেটা আরো বেড়েছে। এর মধ্যে যেটা হলো যে আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে শুধু ঢাকা শহরেই প্রায় 11 লক্ষ রিক্সা শ্রমিক আছে। 5 জন করে যদি পরিবারের সদস্য ধরেন, 55 লক্ষ মানুষ কিন্তু একেবারে অস্থায়ী আয়। কিন্তু এই আয়টা কিন্তু কোনো স্থায়ী আয় নয়। যেদিন রিক্সা চালাতে পারবে সেদিন আয়, সেদিনই খাবে, এবং পরদিন আবার না চালাতে পারলে পরিবার না খেয়ে থাকবে। প্রায় 70 লক্ষ পরিবহন শ্রমিক সারা দেশে, তারা কিন্তু একটা বড় সংকটের ভিতর দিয়ে গিয়েছেন, এবং এর মধ্যে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক এবং ঢাকাতে একটা বড় অংশ। এর বাইরে যে আমাদের প্রচুর মানুষ আছে যারা মানুষের বাসা বাড়িতে কাজ করে, যারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে, যোগালী হিসেবে কাজ করে, এরকম অনেক অসংখ্য মানুষ আছেন যারা কিন্তু অস্থায়ী আয়ের উপরে নির্ভরশীল। সুতরাং করোনা কালে যে অর্থনৈতিক স্থবিরতায় তাদের কিন্তু বড় ধরনের অসুবিধা গিয়েছে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তাদের অনেকেরই, এমনকি হোয়াইট কলার জবেও কিন্তু অনেকের বেতন বন্ধ আছে, বেতন কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও বেতন বন্ধ হয়ে গেছে। রিটায়ার্ড মানুষদের মধ্যে অনেকের কিন্তু দেখা গেছে যে হয়তো বাড়ি ভাড়া দিয়ে আয়, সে বাড়িটা ভাড়া হচ্ছে না, বাড়ি ভাড়া হলেও ভাড়াটিয়ে ভাড়া দিতে পারছে না। সুতরাং এটা একটা বহুমুখী সমস্যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। প্রণোদনার যে কথা শওকত ভাই বলেছেন, প্রণোদনা কিন্তু প্রাইভেট সেক্টরের সব খাত পায়, সব খাত আমরা অপেক্ষা করছি আপনার সংযুক্তি আবার ফেরত পাওয়ার জন্য। ইশতিয়াক রেজা শুনতে পাচ্ছেন? দারিদ্র্যকে অ্যাড্রেস করা প্রয়োজন আছে। এবং একটা বড় বিষয় হলো যে ঢাকা শহরের দারিদ্র্য যদি কোনো কারণে আরো নিচে নেমে যায়, সেটা কিন্তু একটা ইফেক্ট করে কিন্তু সারা দেশে কিন্তু তার একটা প্রভাব গিয়ে পড়ে। কারণ আমাদের এই শহরটা কিন্তু সেই অর্থে কোনো ওনারশিপ নেই, ওনারশিপটা কিন্তু ভিলেজ, সেইখানে চলে যায় কিন্তু তখন এটা, এবং সেটা গিয়ে কিন্তু একটা প্রভাব বিস্তার করে। জি, শওকত মাহমুদ, আপনি কিছু যুক্ত করতে চান কি আর? না, ঠিক আছে। জি, আমরা তাহলে একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা অন্য আলোচনায় যাব। দুজনই থাকবেন আমাদের সঙ্গে। বিরতির পর আবার স্বাগত নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন শওকত মাহমুদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা। শওকত মাহমুদ, আজকে যে ঘটনাটি আমরা একটু আগেও প্রচার করলাম, আপনি নিশ্চয়ই জানেন, উড়োজাহাজ অবতরণ করিয়ে বেলারুশে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে উড়োজাহাজটি ঘুরিয়ে আনার জন্য যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রেসিডেন্ট। আপনার মূল্যায়ন জানতে চাই। দেখুন, মানে সাংবাদিককে এইভাবে ধরে আনতে হয়, এটা আমার জন্মের পর আমি এটা শুনিনি, দেখিও। যুদ্ধ বিমান পাঠিয়ে প্লেনের মোড় ঘুরিয়ে সেখানে নিয়ে এসছে একটা কর্তৃত্ববাদী শাসক বেলারুশের, যিনি কিনা আবার বাংলাদেশও মহা ঢাকঢোলের মধ্যে দিয়ে সফর করে গেছেন। আমাদের সঙ্গে আবার একটা সম্পর্ক নাকি এখন ভালো। এই ভদ্রলোক এই প্লেন নামিয়ে এনে সাংবাদিককে গ্রেপ্তারের জন্য একটা প্লেনকে নামিয়ে এনেছেন। এর আগে আমরা খাশোগিকে দেখেছি যে সৌদি দূতাবাসে ঢুকেছে, সেখানে হত্যাকারী পাঠিয়ে তাদেরকে ওখানেই
হত্যা করা হয়েছে। এখন যেসব ঘটছে আমাদের বাংলাদেশেও রিপোর্টার সচিবালয়ে গেছে তথ্য সংগ্রহের জন্য, তাকে সেখানে আটকে রেখেছে, পুলিশে হস্তান্তর করা। কিন্তু এই যে কর্তৃত্ববাদী শাসনের চিন্তার জগৎ একটা অদ্ভুত, এটার কোনো মিল পাওয়া যায় না। এই ধরনের ঘটনা তারা, আমি মনে করি যে এটা সত্যিকার অর্থে একটা বিপজ্জনক বিষয়, সত্যিকার অর্থে। কারণ এক সাংবাদিক কোথাও যাচ্ছে, সেখান থেকে প্লেনে করে তারা নামিয়ে এনে তাকে হেনস্থা করার জন্য চিন্তাই করা যায় না। এবং এরা কিন্তু একজোট, তিনি পুটিন একজোট, তার সঙ্গে তাদের এই পর্ব কিন্তু তাদের নিজেদের মহলে কিন্তু এটা খুব একটা প্রশংসিত পদক্ষেপ। একটা সাংবাদিককে ধরে এনেছি, হেনস্থা করেছি। আমার মনে হয় যে যদি পশ্চিমা বিশ্ব মনে করে তারা বিশ্বের গণতন্ত্র ছড়িয়ে দেবে, তাদের এই নীতিতে যদি তারা সত্যিকার অর্থে বিশ্বাস করে, আমার মনে হয় এইসব ঘটনাগুলো কিন্তু তাদের খুব জোর দৃষ্টিতে হবে। এবং ওই সাংবাদিককে সেখান থেকে উদ্ধারের জন্য যত রকমের বল প্রয়োগ আছে কূটনৈতিক পরিমণ্ডলে, সবগুলো প্রয়োগ করা উচিত। কাউকে এভাবে প্লেন থেকে নামিয়ে আনা যায়, তা আমাদেরকে আশ্চর্য করতে, হতভম্ব করছে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা। এটা তো একটা স্টেট স্পন্সর্ড পাইরেসি বলা চলে, স্টেট স্পন্সর্ড হাইজেকিং অফ এন এয়ারলাইন্স, তাই না? সেইভাবেই করেছে এই কাজটা বেলারুশের প্রেসিডেন্ট। এবং আপনি দেখবেন যেই দেশগুলো স্বৈরশাসিত, তাদের এখানে কিন্তু সাংবাদিকদের উপরে ক্ষোভ, তাদেরকে শত্রু বানানোর একটা প্রচেষ্টা বেশি। এবং এখন যে রিপোর্টটা সিএনএন একটু আগে আপনার এখানে জয়েন করার আগে দেখছিলাম, সেখানে দেখলাম যে এটা কেজিবি গুপ্তচরদেরকেও ব্যবহার করা হয়েছে এই সাংবাদিকের পেছনে, তাকে যাতে কোনোভাবে সরিয়ে ফেলা না যায় এবং তাকে ধরে আনা হয়েছে। এখন যে প্রতিক্রিয়াটা সারা পৃথিবীতে হয়েছে, আমি ইতিবাচক হিসেবে দেখছি। এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটি নতুন রেজলিউশন নিতে যাচ্ছে যে বেলারুশে ইউরোপিয়ান ভুক্ত দেশগুলোর কোনো ফ্লাইট যাবে না, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের উপর দিয়ে কোনো বেলারুশের ফ্লাইট যেতে পারবে না, এবং তাদের ব্যাপারে অন্যান্য স্যাংশন আরোপের চিন্তা ভাবনা চলছে। এগুলো আরো কঠোর হস্তে দমন করা উচিত। কারণ একবার যদি বেলারুশের এই প্রেসিডেন্ট শেভচেঙ্কো যদি এটা সফল হয়ে যান, তাহলে কিন্তু আরো স্বৈরশাসকরা কিন্তু এগুলোতে উৎসাহিত হবেন যে হ্যাঁ, গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায়, সাংবাদিকদের ধরে আনা যায়, তাদের সাথে যে কোনো কাজ করে ফেলা যায়। পশ্চিমা গণতন্ত্রের যে উদার গণতন্ত্র, তাদের কিন্তু এটা দেখা উচিত। এখানে দেখেন, এখানে ভ্লাদিমির পুতিন, এখানে বেলারুশ, তারপরে হলো চায়না, এরা কিন্তু প্রত্যেকে যার যার জায়গায় গণমাধ্যমের প্রতি, মিয়ানমারে কিন্তু সেই সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু আবার নতুন করে অফিসিয়াল সিক্রেট চেক প্রয়োগ করা হয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে স্বৈর শাসকদের এখানে মানে আমি বলবো যে পৃথিবীর সাংবাদিকরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। বেলারুশের এই ঘটনাটাকে কোনো খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বিশ্বের বিবেক নিশ্চয়ই জেগে উঠবে মত প্রকাশের পক্ষে। জি, আমরাও সেটা চাই। এবং আমি দুজনের কাছে ছোট ছোট করে মন্তব্য জানতে চাই। একটা ছোট্ট আমার জানার বিষয় যে মানুষ তার সমালোচনা, সেটা সরকার হোক যেই হোক, সমালোচনা সহ্য করতে এত সমস্যা কোথায়? শওকত মাহমুদ, ছোট করে জানি। গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে লজ্জা পাওয়া। আমি যদি লজ্জাই না পাই, তাহলে আমি গণতন্ত্র বিশ্বাস করবো। আমার কুকর্মের জন্য আমি যদি শর্মিন্দাই না হই, এবং এই না হওয়ার পিছনে কিন্তু অগণিত মনে হয় সাংবাদিক নিপীড়ন আগে হয়েছে। কার্ল মার্কস নিজে সাংবাদিক ছিলেন, তিনি রাশিয়ার জারের বিরুদ্ধে লেখার কারণে রাশিয়ার জার প্রুশিয়ার রাজাকে বললো যে কার্ল মার্কসকে আমার কাছে পাঠিয়ে দেন। কার্ল মার্কসের রাজা বলল যে আপনি এই দেশ ছেড়ে চলে যান, তিনি লন্ডনে গিয়ে আসুন। এসব আছে। সাংবাদিক দেশে ফিরতে পারছে না, অন্য জায়গায় চলে। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন সাংবাদিক চলে গেছেন মামলা মোকদ্দমার কারণে এবং নিপীড়নের কারণে। পৃথিবীর সব দেশে আছে। কিন্তু এখন যদি বাংলাদেশের আশেপাশে দিয়ে বিমান যাচ্ছে, এখন বাংলাদেশ যদি বিমান বাহিনী পাঠিয়েছে প্লেন ঢাকা নিয়ে আসে সাংবাদিক গ্রেপ্তার করতে, এটা কি বিশ্বাসযোগ্য? আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় সভ্যতা এখন একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন। হয় কর্তৃত্ববাদী শাসন থাকবে, নতুবা গণতন্ত্র বিজয়ী। এর মাঝামাঝি আমার মনে হয় কোনো অবস্থান থাকবে না। যে ইশতিয়াক, আপনার কাছে ছোট করে জানতে চাই। আমিও সবার সাথে একমত যে এরকম করে আসলে যারা, আপনি যে প্রশ্ন করেছেন যে সমালোচনা সইতে হবে, সমালোচনা তারাই সইতে পারে যারা সত্যি সত্যি উদার এবং গণতান্ত্রিক মন মানসিকতা পোষণ করে। মনের ভিতরে যদি আপনি সেটা না থাকে এবং আপনি যদি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকেন, তাহলেই দেখবেন যে আপনি সমালোচনা সইতে চাচ্ছেন না। যে কোনো জিনিস শুধু গোপনীয়তার সংস্কৃতি আসলে গণতন্ত্রের পরিপন্থী। সুতরাং স্বচ্ছতার স্বার্থেই কিন্তু তথ্য উন্মুক্ত করা উচিত জনগণের জন্য, এবং সেই কাজটাই তো গণমাধ্যম সাংবাদিকরা
করে থাকে। জি অবশ্যই। সৈয়দ ইশতিয়াক রেজা, শওকত মাহমুদ দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন।